সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। দিনের আলো তখন শহরের কোল ছেড়ে ধীরে ধীরে সরে যাচ্ছে। জিম ঘরের কাছের জানালা দিয়ে ঢুকে পড়া শেষ সূর্যরশ্মি রিংয়ের উপর তির্যক ছায়া ফেলছে। লোহার দড়িগুলো যেন রক্তিম রেখায় আঁকা। ভেতরে বাতাস ভারী, ঘামের গন্ধে মেশানো রাবার আর লোহার তীব্রতা। প্রতিটি শ্বাসে সন্ধ্যার ক্লান্তি নয়, বরং জমে থাকা ক্রোধের উষ্ণতা। রিংয়ের মাঝে সারহাদ দাঁড়িয়ে, শরীর খালি, কেবল কালো ট্রাউজার আর শক্ত করে বাঁধা গ্লাভস। তার বুক ওঠানামা করছে ধীর ছন্দে, চোখ দুটো অদ্ভুত শান্ত, সেই শান্তি যা ঝড়ের রাতের আকাশে দেখা যায়। তার সামনে এজাজ, যে এই মুহূর্তে তার প্রতিপক্ষ। চোখে সম্মান, শরীরে সতর্কতা। সে জানে এই বক্সিং শুধু খেলা না, এটা সারহাদের নিজের সঙ্গে নিজের হিসাব মেটানোর উপায়। ঘন্টা বাজে, শব্দটা সন্ধ্যার নীরবতাকে ছিঁড়ে দেয়। এজাজ প্রথম আঘাতটা ছোড়ে। সারহাদ 1 ইঞ্চিও দেরি করে না। সে মাথা সামান্য সরায়, আঘাতটা বাতাসে কাটে। পাল্টা জ্যাব, ছোট তীক্ষ্ণ। সারহাদ কথা বলে না, সে কখনোই রিংয়ে কথা বলে না। তার প্রতিটি ঘুষি যেন বাক্যে, প্রতিটি ডজ যেন ইঙ্গিত। এজাজ আরেকটু জোর বাড়ায়, পরপর দুটো পাঞ্চ, একটা শরীরে, একটা মুখে। সারহাদ শরীর বাঁকিয়ে নেয়, দ্বিতীয়টা গ্লাভসে ঠেকে থেমে যায়। সেই মুহূর্তে সারহাদের চোখে কিছু একটা জ্বলে ওঠে। হিংসা না, রাগ না, একটা পুরনো চাপা আগুন। সে এগিয়ে আসে, 1 পা 2 পা, রিংয়ের দড়ি এজাজের পিঠে থাকে। সারহাদের ঘুষি এইবার ভারী, প্রতিটা আঘাতে সন্ধ্যার বাতাস কেঁপে ওঠে। এজাজ টিকিয়ে রাখে নিজেকে, দাঁতে দাঁত চেপে। এক মুহূর্তে সারহাদ থামে, ঘুষি নামানো অবস্থাতেই সে দাঁড়িয়ে থাকে। তার বুক ধকধক করছে, হাতের শিরাগুলো ফুলে উঠেছে, গ্লাভসের ভেতর আঙুলগুলো মুষ্টিবদ্ধ। তারপর আবার ঘন্টা, রাউন্ড শেষ। এজাজ হাঁপাতে হাঁপাতে 1 পা পিছিয়ে যায়। সারহাদ ধীরে গ্লাভস খুলে ফেলে। তার কাঁধে ঘাম ঝরে পড়ে, কিন্তু মুখে কোনো ক্লান্তি নেই। আছে এক ধরনের ভয়ঙ্কর স্বস্তি, যেন কিছুক্ষণ আগের আগুনটা সাময়িকভাবে নিভেছে। সে নিচু স্বরে বলে, আজ এতটুকুই। ইয়ান হাতে পানির বোতল নিয়ে এজাজ ও সারহাদের দিকে এগিয়ে আসে। বস, ইটালি থেকে ফাদারের কল এসেছে। ফাদারকে বলে দাও আমি আর ফিরছি না। না, আমি আর ওনার সাথে আছি। এখন আমার রাস্তা আলাদা। বস, ফাদার বলেছে আপনি আলাদা রাস্তা নিলে উনি বাধ্য হয়ে আপনার বিরুদ্ধে। তাহলে ওনাকে তাই করতে বলো। আর আর্যের ব্যাপারে খবর নিয়েছো? জি বস, ম্যাম আর আরজের মধ্যে কোনো সম্পর্ক নেই। এই বিষয়ে আরো ভালো করে খবর নাও। হ্যাঁ, সারহাদের আর্যের ব্যবহারে সানার সাথে তার সম্পর্ক নিয়ে মনে সন্দেহের দানা বেঁধেছে। এই বিষয়ে এসপি কেউ জিজ্ঞেস করেছে, কিন্তু ফলাফল শূন্য। সারহাদ জানে তার ভাইকে, প্রয়োজনে বন্ধুত্বের জন্য জীবন দেবে, তারপরও বিশ্বাস ভঙ্গ করবে না। তাই সে এই বিষয়ে বাহিরে খোঁজ লাগিয়েছে। কিন্তু সে জানে না আর্য সানার ব্যাপারে আন্ডারওয়ার্ল্ড থেকে শুরু করে সব জায়গা থেকে তাকে দূরে রেখেছে। যতদিন আর্যে না যায় এই বিষয় কেউই জানতে পারবে না। শপিং মলের সামনে এসপির কালো জিপটা থামার আগেই হুট করে কোথা থেকে আরেকটা গাড়ি এসে তার গাড়ির সামনে থামে। মুহূর্তে এসপির মুখের ভাব পরিবর্তন হয়ে গেল। হাসি খুশি ভাবের উপর বিরক্তির ছিটা দেখা দিল। সে গালি দেবে এমন সময় পাশে বসা রমণীকে দেখে নিজের রাগটুকু গিলে নিল। সামনে তাকাতেই নজরে আসে আর্যের গাড়ি। মনে মনে শখানেক গালি ছোড়ে। শালা জাউরা, কেয়ামতের আগ পর্যন্ত মনে হচ্ছে আমাকে শান্তি দেবে না। অন্যদিকে আর্যের গাড়ি থামিয়ে কোলে বসা রমণীর দিকে তাকালো। ফাস্ট। আপনি আমাকে নামাবেন নাকি কোলে করে? ম্যাডাম চাইলে আমি কোলে করে নিয়ে যেতে পারি। সানা কিছু না বলে কটমট দৃষ্টি নিক্ষেপ করে। আর্য আর বিরক্ত করলো না তাকে। শেষবারের মতন ঠোঁটে একটা শক্ত চুমু রেখে ছেড়ে দিল। সানা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে নেমে গেল। আর্য মুখে সানগ্লাস, মাস্ক, ক্যাপ লাগিয়ে নামলো। কেননা এখানে কেউ তাকে দেখে নিলে চারিদিকে ভিড় জমে যাবে। আর্য নামতেই চোখাচোখি হলো এসপির সাথে। দুজনেই দুজনের দিকে বিরক্তি মাখা দৃষ্টি নিক্ষেপ করলো। অন্যদিকে সানিতা এগিয়ে আসে সানার দিকে। সানাসিস, আজকের মিশন কি? আজকের মিশন হলো রণবীর ও এসপি কে ফকির বানানো, লাইক মিশন টু ফকির। দুই রমণী হাসতে হাসতে চলে গেল। পেছন পেছন আর্য ও এসপিও এলো। এসপি ঢুকে কাউন্টারের সামনে গিয়ে আর্যের উদ্দেশ্যে বলে, শোন, তোর বউয়ের শপিং 3 ঘন্টায়ও শেষ হবে কিনা জানি না। আমি তো ওখানে গিয়ে বসে থাকবো।
তুই আসার হলে আয়। আই নো। আর যে সামনে যাবে এমন সময় কিছু একটা মনে হতেই এসপির দিকে তড়িৎ গতিতে তাকালো। নিজের সন্দেহজনিত গলায় বাক্য ছড়ে এক সেকেন্ড, ও 3 ঘন্টা লাগিয়ে শপিং করে তুই কিভাবে জানলে? থমকে গেল এসপি। ইস, আরেকটা ভুল। কাচুমাচু হয়ে বলে ওঠে। ইয়ে মানে এসপিকে আর কিছু বলতে না দিয়ে আর যে একটানে তার কলার ধরে নিয়ে আসে। নিজের দন্তপাটি পিষে বলে ওঠে। তুই ওকে নিয়ে মার্কেটে এসেছিস? কত বড় সাহস তোর! ছাড় জাউরা। এসপির বাক্য সম্পন্ন করার আগে পেছন থেকে কাউন্টারে বসা মহিলার আওয়াজ আসে তার কানে। মুহূর্তে দুজনে পিছনে ফিরে তাকালো। মহিলা যদিও আরজেকে চিনতে পারেনি, কিন্তু তার কণ্ঠস্বর শুনেছে স্পষ্ট। আরজে পড়েছে মহা মুশকিলে। এখন সে কথা বললেই চিনে ফেলবে, তাই এসপিকে চোখ দিয়ে ইশারা করলো পরিস্থিতি সামলানোর জন্য। কিন্তু এসপির মনে চলছে অন্য কথা। বাহ, এ ব্যাটাকে আজ ভাগে পেয়েছে, সব শোধবোধ করে নিল। ঠোঁটের কোণে শয়তানি হাসি ঝুলিয়ে ফিসফিসালো। ভাব জাউরা ভাব, সে প্রথম দিনের মতো তোকে নাকানি চুবানি খাওয়ালে কেমন হবে? বারো ভাতের বাচ্চা, আমি তোকে মেরেই ফেলবো। এই বলে আর যে নিজের পেছন থেকে বন্দুক বের করার জন্য হাত দিয়ে দেখে বন্দুক নেয়। সে গাড়িতে রেখে এসেছে, এটা দেখে এসপি তো মহা খুশি। যা, আজকে তো তোর বন্দুকও নেই। শোন, এখন আমি তোকে বাঁচাতে পারি এক শর্তে, যদি তুই আমাকে সব কিছুর জন্য সরি বলিস। আর যে একটা দীর্ঘশ্বাস ছেড়ে তার দিকে বাঁকা হেসে বলে। শোন, আমার নেক্সট প্রজেক্টে তোর মামা থাকবে। ভাব বারো ভাতারি, ভাব। একবার যদি আমি তোর মামাকে বলে দিই তুই ওনার মেয়ে নিয়ে ঘুরতে এসছিস, তাহলে কি হবে? বাক্যখানা শ্রবণ হতেই এসপি দাঁত কিরমির করে হাজার খানেক গালি দিল। এদিকে কাউন্টারের মহিলা একটানে ডেকেই যাচ্ছে আরজেকে। এসপি মুখে মেকি হাসি টেনে মহিলার সামনে দাঁড়িয়ে বলে ওঠে। আরে কি সব আরজে মারজে বলছেন? ইউ আর বেস্ট ফেস্টু, দিস ইজ মন্টু। এই বলে আরজের কাঁধে চাপড় মারলো। আরজে এদিকে ভীষণ বিরক্ত। বারো ভাতের বাচ্চা, কাতে ঘাত ছড়া, আর কিসব মন্টু চন্টু নাম দিচ্ছিস? চুপ করে থাক আর যা বলছি তা শোন। সো দিস ইজ মাই বেস্ট মন্টু। মন্টু শোনা সে হাই। আরজে তাকে ফেলে সামনের দিকে চলে গেল। এদিকে মহিলাটি নিজের ভুল বুঝতে পেরেই এসপি কে সরি বলে দেয়। সানা অনেকক্ষণ ধরে একটা শাড়ির দর নিয়ে কষাকষি করছে, কিন্তু সামনে থাকা সব অ্যাসিস্ট্যান্ট কিছুতেই মানতে চাইছে না, আর সানাও শাড়িটা ছাড়তে চাইছে না। ভীষণ সুন্দর। এদিকে আরজে তার থেকে একটু দূরে দাঁড়িয়ে, সেই মেয়েকে বলতেও পারছে না কিছু। তার আওয়াজ শুনলে আবার তাকে চিনে ফেলবে, তাই দূরে দাঁড়িয়ে মোবাইল দেখছে। কাল থেকে আবার তার শুটিং স্টার্ট হবে, আর সানাকে বললেই যে এই মেয়ে শুনবে তার কোনো গ্যারান্টি নেই। এই মেয়ে যেটা চায় সেটা করেই ছাড়ে। সানা কখন থেকে লক্ষ্য করছে সেলস গার্ল বারবার তার পিছনে তাকাচ্ছে, কিন্তু কথা বলছে তার সাথে। সে তার দৃষ্টি অনুসরণ করে তাকাতেই নজরে আসে আরজে। মুহূর্তে তার মাথায় দুষ্ট বুদ্ধি খেলে গেল। সে নিচু স্বরে বলে। পছন্দ হয়েছে? ভীষণ হ্যান্ডসাম, তাই না? মা মানে? আব্বে ফিগার নট, দ্যাট ইজ মাই হাজব্যান্ড, আই মিন হাজব্যান্ড। এইবার সামনের মেয়েটির হালত খারাপ। সে অনুতপ্ত স্বরে বলে ওঠে। আই এম সো সরি ম্যাম। আরে কি সরি মরি বলছেন? আই নো হি ইজ হ্যান্ডসাম অ্যান্ড ইউ নো মাই হার্ট ইজ সো বিগ লাইক আটলান্টিক মহাসাগর। ম্যাম ওই মানে আরে ডোন্ট ওয়ারি, ইউ লাইক অ্যান্ড আই উইল গিভ, জাস্ট ইউ মাস্ট গিভ মি 50% ডিসকাউন্ট ফর দিস শাড়ি। মহিলা 50% এর কথা শুনে একটু পিছিয়ে গেল। ম্যাম এটা তো রুলসের বাহিরে, আপনি। আরে আমি যেটা বলছি সেটাও রুলসের আউটে। এত হ্যান্ডসাম কাউকে পাবেন নাকি? আচ্ছা ঠিক আছে, সাথে নাম্বার ফ্রি। সানা তার ভ্রু নাচিয়ে ইশারা করলো এতে রাজি কিনা। মহিলাটি তাৎক্ষণিক রাজি হয়ে গেল। ওকে ম্যাম। ওকে, আমি নাম্বার টাইপিং করছি, আপনি শাড়ি প্যাকিং করুন। সানা নাম্বার দিয়ে দিল, তার পরিবর্তে তার হাতে চলে এলো কাঙ্ক্ষিত শাড়িটি। সানা যাওয়ার সময় মেয়েটিকে এক চোখ টিপ দিয়ে বলে ওঠে। সো শাড়ি আমার স্বামী আপনার? হ্যাঁ কলিং, হ্যাঁ কলিং। মেয়েটি লজ্জা পাওয়ার ভঙ্গিতে মুখে হাত দিয়ে ঢেকে ফেললো। থ্যাঙ্কস ম্যাম। সানা মনে মনে বলে ওঠে, যত সব। এই বলে চলে আসে। আর যে মোবাইল থেকে চোখ উঠিয়ে দেখে সানা দরজার কাছে। সে সানার পেছন যাবার পূর্বেই পেছন থেকে সেই সেলস গার্ল ডেকে ওঠে। এক্সকিউজ মি। আর যে না শোনার ভঙ্গিতে সামনে এগোলে মেয়েটি এবার তার সামনে চলে আসে। হেই মিস্টার, আপনাকে বলছি। আর যে কালো চশমার
আড়াল থেকে তার দিকে বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করলো। হ্যালো হ্যান্ডসাম, আপনার বউয়ের সাথে আমার কথা হয়ে গিয়েছে। আপনার বউ রাজি আছে, আমরা কথা বলতে পারি? মেয়েটির কথা শুনে আর্যের মাথায় রক্ত চড়ে গেল। সে সামনে থাকা সানার দিকে তাকাতেই সানা দূর থেকে তাকে ফ্লাইং কিস ছুঁড়ে মারে। সে শক্ত কণ্ঠে সামনের মেয়েটিকে কিছু বলার জন্য মুখ খুলতেই পেছন থেকে কারো অট্টহাসির আওয়াজ আসে। সেটা আর কেউ না, এসপি। তার এই মুহূর্তে আর্যের অবস্থা দেখে পেট ফেটে হাসি আসছে। তার কাছে এসে তার কাঁধে হাত রেখে বলে, দেখেছিস কেমন ডেঞ্জারাস বউ বিয়ে করেছিস? তোকে বিক্রি করে উনি শাড়িতে ডিসকাউন্ট নিয়ে পালিয়েছেন। কাঁধের থেকে হাত ছড়া। এই বলে আর্য ভারী ভারী কদম ফেলে সানার দিকে চলে গেল। আজ রাতে এই মেয়েকে এমন টাইট শিক্ষা দেবে, জীবনের মতন মনে রাখবে সে। পৃথিবীতে কেউ শাড়িতে ডিসকাউন্ট নেওয়ার জন্য নিজের জামাই বিক্রি করে কিনা তার মতে জানা নেই। গত 4 ঘন্টা ধরে আর্য এসপি রমণীদের পেছনে হেঁটে হেঁটে বিরক্ত, কিন্তু তাদের থামার কোনো নামই নেই। এবার দুজনে ক্যাফেটেরিয়াতে বসে আছে। দুজনের সামনে কফির খালি মগ 5 থেকে 6টা করে। গত 4 ঘন্টায় তারা এগুলো সাবার করেছে। এসপি আহত স্বরে বলে ওঠে, যাওরা, আমার তো মনে হচ্ছে আমরা বুড়ো হয়ে যাব। আজরাইল এসে আমাদের উপরওয়ালার কাছে নিয়ে যাবে। তারপরও কেয়ামতের আগ পর্যন্ত এদের শপিং শেষ হবে না রে। 12 ভাতের বাচ্চা, আমারও মনে হয় লাইফে ফার্স্ট টাইম তুই ঠিক বলেছিস। সানা ও সানিতার শপিং শেষ হয় রাত 11টার দিকে। শপিং শেষ করে যে যার বাড়ি ফেরে। এসপি সানিতাকে নিয়ে যায় চৌধুরী মহলে। চৌধুরী মহলের সামনে তার গাড়ি থামতেই সে সানিতাকে ইশারা করলো নামতে। ফারহাদ ভাই, তুমি ভিতরে যাবে না? হ্যাঁ, তোর বাপ আমাকে দেখলে ডিরেক্ট চাঁদের দেশে পাঠাবে। তুই যা। পাপা হয়তো ঘুমিয়ে পড়েছে, তুমি চলো। আমি পরে যাব, তুই যা। সানিতা আর কি বলবে? সে নামার জন্য সিট বেল্ট খুলতেই এসপি তার দিকে একটা বক্স এগিয়ে দেয়। সানিতা অবুঝের মতন প্রশ্ন ছুড়ে, এটা কার জন্য? যাকে দিচ্ছি তার জন্য। সানিতা তার হাত থেকে বক্সখানা নিয়ে খুলতেই চোখে পড়ে স্টার শেপের একটা ডায়মন্ডের লকেট। মুহূর্তে তার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে ওঠে। সে এসপি কে ধন্যবাদ দেওয়ার আগে এসপি বলে ওঠে, তাড়াতাড়ি যা, না হলে তোর বাপ এসে আমার ঘাড় মটকাবে। সানিতা গাড়ি থেকে নেমে ধন্যবাদ দিয়ে ভেতরে চলে গেল। এসপি তার যাওয়ার দিকে তাকিয়ে যতক্ষণ তাকে দেখা যায় ততক্ষণ তাকিয়েছিল। সানিতা ভিতরে যেতেই তারপর গাড়ি নিয়ে মুনলাইটের দিকে চলে যায়। অথচ তারা দুজনেই খেয়াল করেনি দোতলা থেকে একজোড়া তীক্ষ্ণ চোখ তাদের দিকে তাকিয়ে। মনে মনে নিয়ে নিল এক কঠিন সিদ্ধান্ত। সানা ও আরজে ব্ল্যাক স্পেসে আসে রাত প্রায় 12টার দিকে। সানা ততক্ষণে আরজের কোলে বসে তার বক্ষস্থলে মাথা রেখে ঘুমের দেশে তলিয়ে। আরজে আসার সময়ও তাকে কোলে করে বসিয়ে নিয়ে এসেছে। আরজে ভালো করে তার ঘুমন্ত প্রেয়সীকে লক্ষ্য করছে। তার নজর গিয়ে থামে রমণীর অধরে, যেখানে তার দেওয়া চিহ্নটা জ্বলজ্বল করছে। ওই সময় ওই মেয়ের সাথে তাকে নিয়ে ডিল করার জন্য সানাকে গাড়িতে বসে ভালো মতো জব্দ করেছে। সেই জব্দের তোপে রমণীর অধরের অবস্থা বেহাল, এক কোণে কেটেও গিয়েছে। তার গ্রীবায় বিভিন্ন জায়গায় কামড়ের চিহ্ন। আর যে প্রতিটা জায়গায় হাত বুলিয়ে চুমু রেখে দিল। শেষমেশ সানা স্বীকার করছে সে যে নাম্বার ওই মেয়েকে দিয়েছে এটা আর যে না, অন্য কারণ। আর যে ঠোঁটে মুচকি হাসি ঝুলিয়ে পার্কিং লটে গাড়ি রেখে সানাকে কোলে করে লিফটের ভেতরে চলে যায়। পেছনে সানার শপিং ব্যাগগুলো নিয়ে আসে জ্যাক ও কাইলিন। লিফট বন্ধ হওয়ার সাথে সাথে পার্কিং লটের আলো আধারির মাঝে জ্বলে ওঠে ব্ল্যাক মার্সিডিজের হেডলাইট। সেই সাথে জ্বলে ওঠে একজোড়া নীল চোখ। মাস্কের আড়ালে ঠোঁটের কোণে ক্রুর হাসি, মাথায় চলছে বিকৃত খেলার রেশ। Well, JB King, the time has come to strip you of what matters to you most, your soul. আজ শুটিং এর প্রথম দিন, কিন্তু বাংলাদেশের শুটিং এর শুরুর পার্টগুলো না মাঝের কয়েকটা পার্ট শুট করা হবে। এদিকে সারহাদ ইচ্ছা করে আজকে কিসিং সিন শুট করতে দিয়েছে, তার উপর তার সব বডি ডাবল গুলোকেও সরিয়ে দিয়েছে। সারহাদের অ্যাকশন বলার সাথে সাথে ক্যামেরা চলতে শুরু করে। পাশে থাকা ঈশানী তো মনে মনে ভীষণ খুশি, কিন্তু আজের কোনো দিকে খেয়াল নেই। সে চোয়াল শক্ত করে, হাত মুষ্টিবদ্ধ করে, রক্তচক্ষু নিয়ে এক দৃষ্টিতে সামনে তাকিয়ে, যেখানে দেখা যাচ্ছে সানা সারহাদের সাথে চেয়ারে বসে আর কিছু একটা নিয়ে তারা হাসাহাসি করছে। জাওয়ান ম্যানশনের সবচেয়ে বড় কক্ষটিতে সোফিয়া জাওয়ান বসে একা। দরজা বন্ধ, ভেতরে নীরবতা। সেই নীরবতা চেয়ে রকিং চেয়ারটা ধীরে দুলছে। কাঠের পুরনো শব্দ করে ক্রিক ক্রিক।
সোফিয়া বসে আছে সেই চেয়ারে, চুল খোলা, মুখে কোনো হাসি নেই। এখানে অভিনয়ের দরকার পড়ে না। এই ঘরটাই একমাত্র জায়গা যেখানে সে নিজেকে সম্পূর্ণ হতে দেয়। ভাঙা, ভয়ঙ্কর, বিকৃত, অথচ নির্ভুল। চেয়ারের দোলের সঙ্গে সঙ্গে তার চোখের সামনে ভেসে ওঠে সকালের দৃশ্যগুলো। প্রথম কাতারেই আসে আরজে। নামটা মনে হতেই তার ঠোঁট শক্ত হয়ে আসে। রকিং চেয়ার আরো একটুখানি জোরে দুলে ওঠে। সে বিশ্বাস করতে পারছে না নিজের রক্ত আজ তার সামনে দাঁড়িয়ে শর্ত দিয়েছে। শর্ত, এই শব্দটাই তার ভেতরে নার্ভে ছুরি চালায়। সে চোখ বন্ধ করে। তার মনে পড়ে এই ম্যানশন, এই চেয়ার, এই ঘর সবকিছু সে নিজে বানিয়েছে, রক্ত দিয়ে, মানুষ ভেঙে। আর আজ এই সাম্রাজ্যের মাঝখানে দাঁড়িয়ে একটা মেয়ে তার সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়িয়েছে, সানা। এক মুহূর্ত চোখ খুলে নিজের তর্জনী দ্বারা কপাল ঘষে আবারও ভাবনায় ডুব দিলেন। আর্যকে ছোটবেলা থেকে তিনি একটা হিংস্র দানবে পরিণত করার জন্য চেষ্টার কোনো কমতি রাখেননি। তাহলে তার মধ্যে হৃদয় নামক জিনিসটা কোথা থেকে এসেছে? যদি হৃদয় না থাকে তাহলে ওই মেয়েটার জন্য এত মায়া কেন? না, ওনার কোনো ভুল হয়নি। টর্চার সেল, হার্ড ট্রেনিং, ড্রাগস থেকে শুরু করে সবকিছু ঠিকই ছিল। তার সাম্রাজ্যের সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী স্তম্ভ বানিয়েছে আরজেকে। এখন যদি আরজে তার বিরুদ্ধে চলে যায় কি হবে? ধ্বংস। না, আর ভাবতে পারছে না সে। হঠাৎ কাঠের দরজা ঠেলে প্রবেশ করলো মুসাব। লেডি, দুবাইয়ের উদ্দেশ্যে 2 শিপ মেয়ে পাঠানো হয়েছে, কিন্তু রাশিয়ার স্ট্রাগলারে আরজেকে ছাড়া ডিল ফাইনাল করতে চাইছে না। আরজে কোথায়? সোফিয়ার প্রত্যুত্তরে নিজের মাথা আর একটু নোয়ালো মুসাব। মুহূর্তেই সোফিয়া ধরে ফেললো নিজের চোয়াল শক্ত করে, বুলি ছড়ে আবারও আরজে ওই মেয়েটার সাথে? নিজের দাপিয়ে ওঠা মস্তিষ্কে মুহূর্তে লাগাম টানলো সোফিয়া। কেননা সে হলো ঠান্ডা মস্তিষ্কের প্যাথেটিক। তার মতে রাগ আর দুর্বলতা মানুষের ধ্বংসের কারণ। সে সানার ব্যাপারে অলরেডি ভেবে রেখেছে। যদি কথায় মানে তো ভালো, না হলে অন্য রাস্তা দেখে নিতে 1 ন্যানো সেকেন্ডও অতিবাহিত করবে না। তারপর পাশে থাকা ব্যাগ থেকে একটা ছবি বের করে টেবিলের ওপর রাখলো। মুসাব, তুমি নিজ হাতে ওকে কবর দিয়েছিলে তাই না? ছবিটা দেখতেই মুসাবের মুখে সূক্ষ্ম ঘামের দেখা দিল। একটা শুকনো ঢোক গিলে আওড়ায়, জি লেডি, ওকে তো আরজে নিজ হাতে মেরেছিল। কেন? নিজের জিহ্বা খসে প্রশ্নখানা বের করতে গিয়েও মুসাব থেমে গেল। কেননা সোফিয়া প্রশ্ন একদম পছন্দ করে না, কিন্তু সামনের মানবী দৃঢ় চিত্তে বলে, ওই মাস্টারের চোখ জোড়া নীল, আর ওরও আরও ভালো করে খোঁজ লাগাও। এই মাস্টারের সাথে সারহাত চৌধুরীর ওপর নজর রাখো। লেডি, কোথাও ওই মাফিয়া কিং ব্ল্যাক ইটার এই মাস্টার নয় তো? সোফিয়া সামান্য কপাল কুঞ্চিত করে তাকালো। হাত মুষ্টিবদ্ধ, চোয়াল শক্ত করে হাতে থাকা ছবিটা ক্যান্ডেলের আগুনে ধরলো। মুহূর্তে ছবিটা দাও দাও করে আগুনে পুড়ে ছাই হয়ে গেল। অবজ্ঞায় পড়ে থাকা ছায়ের দিকে তাকিয়ে সোফিয়া বলে ওঠে, তাহলে আরেকবার সেই ভয়ঙ্কর রক্তের খেলায় মেতে উঠবে সোফিয়া, যার সূচনা 12 বছর আগে হয়েছিল। সকালের আলো জানালার ফাঁক গলে ঘরে ঢুকছে ধীরে ধীরে। রোদের সেই আলোতে অন্ধকার রাতের সব তীব্রতা যেন নরম হয়ে এসেছে। সানা চোখ মেলে তাকালো। প্রথমে সে বুঝতে পারেনি নিজের শরীরটা কেন এত উষ্ণ, কেন বুকের উপর কারো নিঃশ্বাসের ছন্দ অনুভূত হচ্ছে। নাসারন্ধ্রের গহ্বরে প্রবেশ করছে কফি-উডের সাথে ভ্যানিলার কড়া স্মেল। তার মাথায় সবকিছু ক্যাচ করতে 2 মিনিট লাগলো। একে একে সব স্মৃতিপটে এসে হাজির হলো, সাথে আর্যের করা কালকের কর্মকাণ্ডগুলো। তারপর নিজেকে ভালো করে পর্যবেক্ষণ করতে নজরে আসে আর্যে। সে তাকে জড়িয়ে ধরে বেঘরে ঘুমোচ্ছে। এক হাত চানার কোমরের চারপাশে শক্ত হয়ে আছে, অন্য হাতটা তার পিঠের মাঝ বরাবর। সানা নিঃশব্দে তাকিয়ে রইল। সানা নড়তে গেলেই আর্যে হাত আরো শক্ত হলো। ঘুমের ঘোরে সে কপাল কুঁচকে ফিসফিসালো, ওয়াইফি, একদম নড়বে না। রমণী এক পলক ঘুমন্ত আর্যের দিকে নজর বুলিয়ে দুষ্টু হেসে তার বুকে জোরে কামড় বসিয়ে দিল। মুহূর্তে আর্যে ঘুম থেকে ধরফড়িয়ে উঠে বসে। রমণীর দিকে নিষ্প্রভ দৃষ্টি আরোপ করে ঘুম জড়ানো কণ্ঠে বলে ওঠে, হে ওয়াইফি, সাত সকালে এমন কামড়াগুলো শুরু করলে কেন? আচ্ছা, একটা খেতেই এত কথা? আর কাল আপনি আমাকে কতগুলো দিয়েছেন? আর্যে ঠোঁট কামড়ে হেসে তার দিকে তাকালো, ধীর কণ্ঠে বলল,
আচ্ছা, তো তোমার কিছু কিছু করতে মন চেয়েছে সেটা বলো। আপনার মাথার কি সারাক্ষণ এইসব গোবরই ঘোরে? গোবর না ওয়াইফি, এগুলো সুচিন্তা, যেটা প্রতিটা বিবাহিত পুরুষের করা দরকার। সানা বিরক্তিকর চাহনি নিক্ষেপ করলো আরজের দিকে। সে নিশ্চিত এই লোকের মাথার তার 3-4টা ছেঁড়া, আর না হয় গাঁজা খেয়ে এসেছে। কিছু মনে পড়তে কপালে ভাঁজ ফেলে শুধালো, এসব ছাড়েন তো। রিয়ানা বলেছে আপনি নাকি খোলস নিয়ে ঘোরেন। হ্যাঁ ঘড়ি তো, তুমি খোলস ছাড়া দেখতে চাও? হ্যাঁ, দেখতে চাই। আরজে ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে নিজের শার্টের বোতামে হাত রেখে একটা একটা করে খুলতে শুরু করলো। এটা দেখে সানার চোখ কপালে। সে তড়িঘড়ি করে বলে ওঠে, এ কি, আপনি শার্টের বোতাম কেন খুলছেন? ওয়াইফি, তোমাকে খোলস ছাড়া দেখাচ্ছি। চলো ফ্যামিলি প্ল্যানিং চলো ফ্যামিলি প্ল্যানিং শুরু করে বাংলাদেশের জনসংখ্যা বাড়াই, সুনাগরিকের দায়িত্ব পালন করি। বাক্যখানা শ্রবণ হতেই সানা 2 হাত দূরে চলে গেল। শক্ত কণ্ঠে বলে, আমি দেশের দায়িত্বশীল নাগরিক, এসব জাউরাগিরি করি না আমি। জাউরা শব্দটা শ্রবণ হতেই আর্যের মস্তিষ্ক ধপ করে জ্বলে উঠল। রুক্ষ স্বরে হিসিসালো, ওয়াইফি, কি নাম বললে তুমি? জাওয়ান বলেছি, জাওয়ান। কান পরিষ্কার করে শুনুন, এ কান নিয়ে জনসংখ্যা বাড়বে না। জনসংখ্যা বাড়াতে কান লাগে নাকি? সানা প্রথমে বুঝলো না, পরে বুঝতেই একটা বালিশ এনে আর্যের দিকে ছুঁড়ে ফেলার আগেই আর্য এক হাতে বালিশ ধরে টান দিয়ে সানাকে তার বুকের উপর ফেলে দেয়। রমণীকে 2 হাতে শক্ত করে চাপটে ধরলো বুকের সাথে। সানা ওঠার চেষ্টা করতেই আর্য তার কানের কাছে ফিসফিসালো, ওয়াইফি, জাস্ট 10 মিনিট এইভাবেই থাকো, একটু নড়চড় করলে নিশ্চিত আমার জনসংখ্যা বাড়ানোর মোড় চলে আসবে। সানা মনে মনে শখানেক গালি দিয়ে সেভাবেই থাকলো। গ্যারেন্টি নেই কখন কি করে বসে এই লোক। 10 মিনিট যেতেই আর্য তাকে সত্যি সত্যি ছেড়ে দিল। তারপর রুম থেকে বের হওয়ার সময় সানাকে বলে গিয়েছে তারা একসাথে যাবে। যদি কোনো মতে সানা ওই 12 ভাতারের সাথে যাওয়ার চেষ্টা করে তাহলে এসপি কে ফ্ল্যাট সহ উড়িয়ে দেবে। আজ শুটিং এর প্রথম দিন, কিন্তু গল্পের শুরু নয়, শেষও নয়। মাঝখানের কিছু পার্ট শুরু করা হবে। শুটিং সেটটা সাজানো হয়েছে পুরনো ঢাকার এক পরিত্যক্ত জমিদার বাড়ির আদলে। বিশাল খোলা উঠোন, চারপাশে খসে পড়া দেয়াল, দেয়ালের গায়ে শত বছরের জমে থাকা দাগ। লোহার লাইটগুলো, স্ট্যান্ডগুলো দাঁড়িয়ে আছে নীরব প্রহরীর মতন, কেবল সাদা আলো ঢেলে দিচ্ছে দৃশ্যের উপর। মনিটরের সামনে দাঁড়িয়ে আছে টেকনিক্যাল টিম। সারহাত দাঁড়িয়ে আছে মনিটরের ঠিক পেছনে, কালো শার্ট, হাত গোটানো, চোখে সেই পরিচিত শীতল দৃষ্টি। আজ সে ইচ্ছা করে আজের সব বডি ডাবল সরিয়ে দিয়েছে। কোনো বিকল্প নেই, কোনো নিরাপদ দূরত্ব নেই। কিসিং সিনটা আজ আজ আরজেকেই করতে হবে, সম্পূর্ণ নিখুঁত, বাস্তব। আরজেকে এই ব্যাপারে জানানো হয়েছে শুটিং সেটে আসার পর। এই নিয়ে সারহাদের সাথে তার এক ধাপ বিতর্কও হয়েছিল। এক মুহূর্তের নীরবতা, তারপর সারহাদের গলা গভীর, নিয়ন্ত্রিত, ছুরি ধার দেওয়ার মতন ঠান্ডা। অ্যাকশন। ক্যামেরা চলতে শুরু করে। সেটের একপাশে ঈশানী দাঁড়িয়ে, তার ঠোঁটের কোনো অদৃশ্য হাসি। সে মনে মনে ভীষণ খুশি। এই প্রথম সে আরজেকে কিস করবে। কিন্তু আরজে, তার চোখে কিছু নেই, না ক্যামেরা, না সংলাপ, না দৃশ্য। সে দাঁড়িয়ে আছে নিজের জায়গায়, চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে, হাত দুটো মুষ্টিবদ্ধ, এতটাই শক্ত যে শিরাগুলো স্পষ্ট হয়ে উঠেছে। চোখ দুটো লালচে, রক্তচক্ষু নিয়ে সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে। সেখানে ফ্রেমের বাইরে, কিন্তু তার দৃষ্টির দিক ঠিক কেন্দ্রে সানা বসে আছে সারহাদের পাশের চেয়ারে। সারহাদ তার দিকে ঝুঁকে কিছু একটা বলছে। দুজনেই হেসে উঠছে। আর যে বুকের ভেতর কোথাও কিছু একটা চেপে ধরে। রাগে তার সারা শরীর কাঁপছে। ক্যামেরার সামনে সংলাপ আসছে, দৃশ্য চলছে, কিন্তু তার মাথার ভেতর একটাই দৃশ্য বারবার ফিরে আসছে। সানার দিকে ঝুঁকে থাকা সারহাদ আর সেই হাসি, যা তার শিরার রন্ধ্রে রন্ধ্রে আগুন ধরিয়ে দিচ্ছে। সারহাদ মনিটরের দিকে তাকিয়ে আছে, কিন্তু চোখের কোণে সে সব দেখছে। আর যে শক্ত হয়ে থাকা শরীর, তার দৃষ্টির দিক, তার নীরব ক্ষোভ। তার ঠোঁটের কোণে খুব ক্ষীণ, প্রায় অদৃশ্য একটা হাসি খেলে যায়। সানার পেছনে এসপি দাঁড়িয়ে। সে এতক্ষণ আরজেকে লক্ষ্য করেনি, কিন্তু নজরে আসতেই চোখ শুরু হয়ে এলো। এই জাউরা এইভাবে ফুঁসছে কেন? দৃষ্টি অনুসরণ করে নজর থামে তার ভাইয়ের উপর। মুহূর্তে মাথায় চলে গেল হাত। মনে মনে হাই হতাশ করে। এই জাউরা আবার শুটিংয়েও কোনো বন্দুক নিয়ে আসেনি তো? তাহলে আমার ওয়ান অ্যান্ড অনলি ব্রাদারের কি হবে? এখনও তো আমার ভাইয়ের বিয়েও হয়নি। কই ভেবেছিলাম ভাবির সাথে বসে আড্ডা দিব, আর হবে না বোধহয়। অন্যদিকে সানা আর যে স্ক্রিপ্ট চেঞ্জ করা হয়েছে এ বিষয়ে সে অজ্ঞ। সে জানে আজ আর্যের কোনো ফাইটিং সিন হবে, আর সে শুটের সব ড্রেস আগে রেডি করে রেখেছে।
তাকে বলা হয়েছে এসব ইন্টিমেট সিন করার জন্য আর্যের বডি ডাবল থাকবে, তাই রমণী নিশ্চিত মনে বসে। পাশে সারহাত সানাকে স্ক্রিপ্টের একটা ফানি পার্ট বলছে, যেটা শুনে সানা নিজের হাসি আটকাতে পারছে না। সেটা তখন নিঃশ্বাস আটকে রাখা এক জীবন্ত দেহের মতো। আলো স্থির, ক্যামেরা চলমান, সবাই নিজের নিজের জায়গায় জমে আছে। ঈশানী ফ্রেমে এগিয়ে আসে। স্ক্রিপ্ট অনুযায়ী এই সিনে তার ঠোঁটের কাছে যাওয়ার কথা আছে। তার চোখে সেই প্রত্যাশিত আত্মবিশ্বাস, ঠোঁটের কোণে প্রস্তুত হাসি। কিন্তু আজ যে থামে না। ঠিক 1 সেকেন্ড সে ঈশানীর পাশ কাটিয়ে যায়। কেউ বুঝে ওঠার আগেই সে ঘুরে আসে অন্যদিকে, সবার চোখের সামনে, সেটার একেবারে মাঝখানে বসে থাকা সানার সামনে। সময় যেন আচমকা থেমে যায়। ক্যামেরা তখনও রোল করছে, লাইট তখনও জ্বলছে। আর যে আকস্মিক কোনো আগমনী বার্তা ছাড়া সে ঝুঁকে পড়ে রমণীর একেবারে কাছে। তার হাত সানার চেয়ারের পাশে গিয়ে থামে, আর তারপর সানার অধরে তার অধর। মুহূর্তে পুরো সেট নিঃশ্বাস নিতে ভুলে যায়। কেউ চিৎকার করে না, কেউ কাট বলে না, কেউ নড়াচড়া করে না। মুহূর্তে এই দৃশ্য সারহাদের মস্তিষ্কে ধপ করে প্রতিহিংসার আগুন জ্বালিয়ে দেয়। হাত মুষ্টিবদ্ধ করে, চোয়াল শক্ত করে দাঁড়িয়ে পড়ে। এই সবকিছুর মাঝেও যে নির্বিকার চিত্তে মিটিমিটি করে হেসে চলেছে, সেটা আর কেউ না, এসপি। তারও সানার মতো সিরিয়াস মোমেন্টে হাসি আসে। তবে আজকে হাসি আসছে এই জাওয়ার জেলেসি দেখে। আর যে কটকটের সাথে তার ভাইকে দেখেই যে জ্বলে উঠেছে, এটা ভালো মতোই বুঝতে পেরেছে সে। সাথে এটা ভেবে খুশি লাগছে, যাক, এই জাউরা তার ভাইকে মারেনি, তার মানে ভাবিও নিশ্চিত। জাওয়ান ম্যানশনের ভেতরটা অস্বাভাবিক ভাবেই ভারী। ঝাড়বাতির আলো ছাদ থেকে নেমে এলো নাতাশার ঘরে। অন্ধকারটা যেন আলোর চেয়েও ঘন। নাতাশা নিজের ঘরের ভেতর পায়চারি করছে। একবার জানালার কাছে যাচ্ছে, আবার ঘুরে ফিরে আসছে দরজার দিকে। মখমলের পর্দাগুলো স্থির, কিন্তু তার বুকের ভেতর বাতাস ছুটে বেড়াচ্ছে। পায়ের শব্দে ঘরের কার্পেট দমবন্ধকর নীরবতাকে বারবার ছিন্ন করছে। তার মাথার ভেতর একটা দৃশ্য ঘুরে ফিরে আসছে। সেই দিনের পার্কিং লট, হঠাৎ জ্বলে ওঠা হেডলাইট, ইঞ্জিনের গর্জন, আর সেই মুহূর্তের ভয়, যেটা এখনো তার শীত দ্বারাই জমে আছে। সাহিল মির্জাদের পাওয়ার কাজে লাগিয়ে ওই লোকটাকে খোঁজার বহু চেষ্টা করেছে, বাট পায়নি। কোনো সিসিটিভির ফুটেজও পাওয়া যায়নি। সেই মুহূর্তে ভাবছে এসব তার বড় মাকে বলা উচিত হবে কিনা। এদিকে তার ড্যাড ফিরোজ জাওয়ানও দেশের বাইরে। মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল, ড্যাড দেশে আসলেই আমি ড্যাডকে সব বলবো। সবাই বাকরুদ্ধ। সেটের বাতাসটা হঠাৎ ভারী হয়ে ওঠে, যেন আলো, ক্যামেরা, মানুষের ভিড় সবকিছু একসাথে চেপে ধরেছে সময়কে। আর যে সানার ঠোঁট থেকে সরে আসতেই যে নীরবতা নেমে আসে, সেটি আর নীরবতা থাকে না, তা হয়ে ওঠে অদৃশ্য বিস্ফোরণের পূর্ব লক্ষণ। সেই মুহূর্তে সারহাত নিজেকে আর আটকে রাখতে পারে না। তার পা দুটো আপনা আপনি এগিয়ে যায়। মাথার ভেতর কোনো কণ্ঠ যুক্তি নেই, দেয় না। সব যুক্তি পুড়ে ছাই হয়ে গেছে। তার চোখে আগুন, মুখে সেই বরফ ঠান্ডা মুখোশ নেই আর। সে আর্যের দিকে এগিয়ে আসে একদম কাছাকাছি, এমন ভাবে যেন পরের মুহূর্তে রক্ত ঝরবে। পরিস্থিতি বুঝে ঠিক তখনই এজাজ সামনে এসে পড়ে। এজাজ জানে এই 1 সেকেন্ড দেরি হলে সব শেষ। সে সারহাদের বুকের সামনে হাত রেখে তাকে থামায়। দুজনের শরীরের সংঘর্ষে বাতাস কেঁপে ওঠে। সারহাদের পুরো শরীর রাগে থরথর করে কাঁপছে। তার মুষ্টিবদ্ধ করা হাত ধরে ফেলে এজাজ। সারহাদের কানের কাছে নিচু স্বরে ফিসফিসালো, বস প্লিজ কুল ডাউন, চারদিকে জাওয়ানদের লোক, এই মুহূর্তে আপনাকে শান্ত থাকতে হবে, না হয় ম্যামের জন্য প্রবলেম হয়ে যাবে। সারহাদের হাত কাঁপছে, আঙুলগুলো মুঠো হয়ে আছে, শিরাগুলো ফুলে উঠে চামড়ার নিচে দৌড়াচ্ছে। সে এক ঝটকায় নিজেকে ছাড়াতে চায়, কিন্তু এজাজ তাকে আঁকড়ে ধরে, শরীর দিয়ে না, ভয় দিয়ে। কারণ এজাজ জানে এখন সারহাদকে ছাড়লে সে থামবে না। আর যে হাতের উল্টো পিঠে নিজের ঠোঁট মুছে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে থাকা সারহাদের দিকে তাকালো। তার চোখে চোখ রেখে ঠোঁটের কোণে বিজয়ীর হাসি দিয়ে শান্ত স্বরে বাক্য ছড়ে, সো মিস্টার ডিরেক্টর, অ্যাকচুয়ালি আমি কোনোদিন ইন্টিমেট সিন করিনি, তাই ভাবলাম আগে একবার প্র্যাকটিস করে নিই, আমার দ্বারা হবে কিনা। যা বলছিলাম, আমার দ্বারা এই সিন হবে না। তারপর নিজের ঘাড় কাত করে স্ট্যাচুর মতো বসে থাকা রমণীর দিকে তাকালো। টেনে টেনে তাকে শুধালো, অ্যান্ড হ্যাঁ মিসেস, সরি মিস ডিজাইনার, আমার ড্রেস ফিটিং নিয়ে একটু প্রবলেম হচ্ছে, আপনি এসে দেখুন। মুহূর্তে সানা মতিভ্রম থেকে ছিটকে বাস্তবে ফেরে। সে এটারই অপেক্ষা করছিল। এই অসভ্য লোকের অসভ্যতামের জন্য যে বড় ফ্যাসাদে পড়েছে, এখন তাকে হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। তাই এখান থেকে পালাতে পারলেই সে বাঁচে। এখন তাকে কোনো ডাকাত ডাকলেও সে তার সাথে চলে যাবে নিশ্চিত।
কিন্তু সে উঠে দাঁড়াতে এখানে বাদ সাধে সারহাত। সে আকস্মিক সানের হাতের কবজি ধরে তাকে আটকে নিল। সেটের ভেতর একটা চাপা শ্বাস উঠে যায়। কেউ শব্দ করে না, কিন্তু সবাই দেখছে। ক্যামেরাগুলো ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছে। সারহাত নিজের দন্তপাটি পিষে বলে, নাও শি উইল নট গো এনিহোয়ার উইথ ইউ। সো লিভ মাই হ্যান্ড। আর যে মাত্র 2 কদম এগিয়েছে, সারহাতের কণ্ঠস্বর কানে আসতে সে পেছনে ফিরে তাকালো। সামনের দৃশ্যটা তার চোখে পড়তে তার মস্তিষ্কের ভেতর যেন ধপ করে কিছু একটা ফেটে যায়। যুক্তি, নিয়ন্ত্রণ, ভদ্রতা সব একসাথে উড়ে যায়। তার চোখে অন্ধকার নামে, বুকের ভেতর প্রতিহিংসার আগুন হু হু করে জ্বলে ওঠে। সে 1 কদমে ফিরে আসে। 1 ন্যানো সেকেন্ডেরও দেরি না করে সানার অন্য হাত ধরে সারহাদের দিকে বজ্র কণ্ঠে গর্জে ওঠে, ইউ ফাকিং ইডিয়েট, টেক ইউর হ্যান্ডস অফ হার রাইট নাও। সারহাদের স্বর থেকে কোনো বাক্য নিঃসৃত হওয়ার পূর্বে পরিস্থিতি খারাপ বুঝে পেছন থেকে এসপি এগিয়ে আসে। সারহাদের হাত ছাড়াতে ছাড়াতে আওড়ায়, ব্রো, হোয়াট আর ইউ ডুইং? কেন শুধু শুধু আমার ভাবিকে বিধবা বানাতে উঠে পড়ে লেগেছো? আমার ভাবি লাগবে, ছাড়ো ওর হাত। পাশে থাকা এজাজ জানে সারহাদকে কিভাবে ঠান্ডা করতে হয়, তাই সারহাদের কানের কাছে কিছু একটা বলতেই সারহাদ সানার হাত ছেড়ে দিল। আর যে আর 1 মুহূর্ত দেরি করে না, সে সানার হাত ধরে টেনে নেয়। সেট, মানুষ, ক্যামেরা সব পেছনে ফেলে তারা হাঁটতে থাকে আর যে স্টারকাস্ট ভ্যানের দিকে। আর যে যাওয়ার সময় অদূরে দাঁড়িয়ে থাকা রিয়ানা ও আয়ানকে ইশারা করলো সব হ্যান্ডেল করতে। রিয়ানা একটু আগে জেবি থেকে আয়ানের সাথে এসেছে। সারহাদ যখন সানার হাত ধরেছিল তখন তার বুকের ভেতর কিছু একটা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তারপরও এই শ্যামপুরুষ থেকে যেন নিজের মুখ কাটাতে পারছে না। ধীর কদমে এগিয়ে গেল সেই দিকে। এদিকে সারহাদের রাগে সারা শরীর কাঁপছে। সে জানে এখানে থাকলে নিশ্চিত কোনো না কোনো উল্টো পাল্টা করে ফেলবে, তাই 2 হাত মুষ্টিবদ্ধ করে চলে গেল নিজের গাড়ির দিকে। একবার পাশে দাঁড়িয়ে থাকা রিয়ানার দিকে চোখ তুলেও তাকালো না। স্টেজের এক পাশে এখনো কিং কর্তব্য বিমূঢ় হয়ে ঈশানী দাঁড়িয়ে। অজান্তে তার চোখের কোণ ভিজে উঠল। বাঁধ মানল না অশ্রুজল, ঠিকই গাল বেয়ে গড়িয়ে পড়লো। ঠোঁট কামড়ে নিজের কান্না সংবরণ করে নিল। রওনক দূর থেকে বুঝে এগিয়ে এসে তার কাঁধে হাত রাখে। শানি, আর ইউ অল রাইট? ঈশানী অশ্রুজল নয়নে তার দিকে দৃষ্টিপাত করে দৌড়ে নিজের ভ্যানের দিকে চলে গেল। পেছন পেছন রওনকও যায়। এদিকে রিয়ানা, আয়ান, জ্যাক ও এসপি মিলে পরিস্থিতি সামলে নিল। অবশ্যই সেটে বেশি লোকজন ছিল না, শুধু শুটের সাথে জড়িতরাই ছিল। ভ্যানের ভেতরে কখন থেকে ঈশানী ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলছে। তার মেকআপ ঘেটে ঘেটে একাকার, তবু কান্নাটা যেন বাদ মানতে চাইছে না। চোখ মুখের হালাত খারাপ হয়ে গিয়েছে, মুখের ফর্সা আদল লাল হয়ে উঠেছে। রওনক এগিয়ে এসে তার পাশে বসলো। ঈশানীকে এভাবে কাঁদতে দেখে তার বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠলো। তারপর তার কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দিল। ঈশানী তার দিকে 1 পলক চোখ তুলে তাকিয়ে তাকে জড়িয়ে ধরে জোরে জোরে কেঁদে দিল। রওনক শান্ত স্বরে বুঝায়, ঈশানী, তারা হাজব্যান্ড ওয়াইফ, এসব কিছু তাদের মধ্যে নর্মাল জিনিস। তুমি কেন ওদের জিনিসটা বুঝতে চাইছো না? কেন নিজেকে এগুলোর ভিতর টানছো? আমার তো শুধু মাস্টারের কথাই চলছিলাম, তাই না? কিন্তু আমি আরজিকে অনেক আগে থেকে পছন্দ করি। যখন দেখি ওকে আমি আমার ঈশান ভাইয়ের সাথে প্রথম দেখেছি তখন থেকে। অথচ এই 7 বছরে সে একবারও আমার দিকে তাকায়নি। কেন রওনক? কি কমতি ছিল আমার? কেন একটা ডাইনির জন্য আর যে এতটা উতলা হচ্ছে? ঈশানী, স্টপ ইট। তুমি ছোট বাচ্চা না, আর ইট জাস্ট আ কিস, নট মোর দ্যান। ওটা একটা কিস হলে আমি মেনে নিতাম রওনক, কিন্তু আমি আরজির চোখে ওই ডাইনির জন্য সত্যিকারের ভালোবাসা দেখেছি। ও কোনোদিনও কারোর সামনে এতটা জোরে কথা বলেনি। যখন ডিরেক্টর সানের হাত ধরেছিল তখন ওর চোখে মুখের হিংস্রতা তুমি দেখোনি? ওকে একটা পাগলের মতো লাগছিল তখন। রওনক, বলো না, আর যে আমার হবে, তাই না? ওকে আমার লাগবেই। রওনক কি বলবে সে নিজেই বুঝতে পারছে না। সে কিছু না বলে ঈশানীকে নিজের বুকের সাথে চেপে ধরলো। ঈশানী ওভাবে কেঁদে কোটে তার স্বাদ ভিজে ফেললো। একবার যদি ঈশানী চোখ তুলে তাকাতো তাহলেই দেখতে পেত সামনের মানবের চোখ দিয়েও 2 ফোঁটা জল গড়িয়ে পড়ছে। তারও বুকের ভেতরটা জ্বলছে, যার খবর কেউ রাখে না। সারহাদের গাড়ির দরজা বন্ধ হতেই সে আর নিজেকে ধরে রাখতে পারে না। 1 ঘুষি ড্যাশবোর্ডে আর একটা স্টিয়ারিং এ, পরপর এভাবে কয়েকটা বসালো চারিদিকে। তার নিঃশ্বাস দ্রুত, এলোমেলো, চোখে রক্ত জমে আছে। সে চিৎকার করতে চায় কিন্তু করে না, কারণ চিৎকার দুর্বলদের কাজ।
আর সে দুর্বলতাকে সেই 12 বছর আগেই নিজের থেকে আলাদা করে দিয়েছে। গাড়ির ভেতর অন্ধকার, বাইরে শহরের আলো, ভেতরে তার মাথার ঝড়। আর যে সেই হাসি, সেই গর্জন, সেই টান সব একসাথে তার মাথার ভেতর ঘুরছে। দুই হাতে মাথার চুল খামচে ধরে। অতীতের কিছু অপ্রীতিকর দৃশ্য চোখের সামনে ভাসছে। কানে বাজছে একটাই আওয়াজ। সারাদ, গেট আপ মাই বয়। তারপর নীরবতা ভেঙে পেছন থেকে আসা হাই হিলের ঠকঠক শব্দ, সাথে সেই ছুরিদার কণ্ঠ। আজ বুঝিয়ে দিলি চৌধুরীর নামটা শুধু মুখে, রক্তে শুধু কাপুরুষতা। সারাদ, ইউ আর বর্ন আ কাওয়ার্ড। আর মনে করতে চাইছে না সে। তার হাত কাঁপতে থাকে। সে কাঁপা কাঁপা হাতে গ্লাভস বক্স খুলে ফেলে, ভেতর থেকে ড্রাগস বের করে, একটা গভীর শ্বাস, তারপর আরেকটা। ধীরে ধীরে তার শরীর ঢিলে পড়ে। রাগটা মরে না, কেবল ঘুমিয়ে পড়ে। প্রতিশোধনা ওটা অপেক্ষা করতে শেখে। ধীরে ধীরে তার মস্তিষ্ক শান্ত হয়ে আসে। এবার কানে বাজছে একটা মেয়েলি বাচ্চার মিষ্টির স্বর। আমার বাবা সবসময় আমাকে বলে যে আগে মরবে, মারবে, সে আর কাঁদবে না। কাঁদলে সবাই মজা পায়। তোমার উচিত ছিল ওদের 2-3টা লাগানোর। আমি হলে ওই ছেলেগুলোর কানে নিচে এমন বাজান বাজাতাম। গাড়ির কাছে তার নিজের প্রতিচ্ছবি দেখা যায়। চোখ লাল, মুখে অদ্ভুত শান্তি, ঠোঁটের কোণে ক্ষীণ হাসি। কণ্ঠ থেকে ফিসফিস করে একটা নামই বের হয়। মেরি সানাম। তারপর আবারও মনে আসে সেটের সেই দৃশ্যটা। মুহূর্তে হাত মুষ্টিবদ্ধ করে আওড়ালো। এই গল্পটা এখানেই শেষ না আরজে। তার ডান হাত ধীরে ধীরে মুঠো হয়ে আসে। আঙুলের শিরাগুলো ফুলে ওঠে। চামড়ার নিচে সাপের মতো নাড়াচাড়া করে। নখগুলো তালুতে গেঁথে যায়। ব্যথা আছে, কিন্তু এই ব্যথা সে চায়, কারণ এই ব্যথায় তাকে নিয়ন্ত্রণে রাখছে। এদিকে স্টারকাস্ট ভ্যানের দরজাটা বন্ধ হতেই বাইরের দুনিয়া কেটে যায়। শব্দ, আলো, মানুষের ভিড় সব একসাথে নিস্তব্ধ হয়ে পড়ে। আর যা এক মুহূর্ত কথা বলে না, সে সানার হাতটা ধরে। সেই হাতটা সারহাদ ধরেছিল। সানা কিছু বলার আগে সে সামনে রাখা ছোট সিঙ্কটার ট্যাপ খুলে দেয়। পানি ঝরতে শুরু করে। আর যে সেই হাতটা পানির নিচে ধরে রাখে। 1 মিনিট, 2 মিনিট, পানির শব্দটা ক্রমশ ভারী হয়ে ওঠে। আর যে হ্যান্ড ওয়াশ লাগিয়ে আঙুল দিয়ে সানার কবজি আর তালু ঘষতে থাকে, যেন সে হাতটা নয়, নিজের মাথার ভেতরের কোনো দৃশ্য ধুয়ে ফেলতে চাইছে। সানা রুক্ষ স্বরে আওড়ায়, রণবীর, স্টপ ইট। কিন্তু সামনের মানবের সেই দিকে কোনো খেয়াল নেই। তার চোখে তাকালে বোঝা যায় সে এখানে নেই। সে এখনো সেটে দাঁড়িয়ে আছে, যেখানে সারহাদের হাতটা সানার কবজিতে গেঁথে থাকতে দেখছে। সেই দৃশ্যটা তার মাথায় লুপে চলছে। প্রতিবার সেই স্পর্শ তাকে ভেতর থেকে কামড়ে দিচ্ছে। ঘষতে ঘষতে সানার শ্যামবর্ণ হাত লাল হয়ে উঠেছে। এবার সানার প্রচন্ড রাগ হলো। চিৎকার করে উঠল সে। রণবীর, আর ইউ ক্রেজি? সানার বাক্য শ্রবণ হতেই আর যে চিৎকার করে উঠল। Yeah, I'm fucking crazy. You make me crazy. তোমার ভাগ্য যদি 1 সেকেন্ডের জন্য ভালো থাকে, তুমি কখনোই বুঝবে না আমার পথ কতটা রক্তমাখা। কিন্তু এটা কোনোদিন ভুলে যেও না ওয়াইফি, এ পৃথিবীতে আমার জন্য তুমি একমাত্র। এই বলে সে আবারও সানার হাত ধরে। সানা বহু কষ্টে আর্যের থেকে নিজের হাত ছাড়িয়ে আর্যকে দিল এক থাপ্পড়। মুহূর্তে আর্যের ভ্রম ছুটে বেরিয়ে আসে। সে এতক্ষণ কি করছে তার বোধগম্য হতেই রমণীর বাম হাতের দিকে হাত বাড়ালো। তড়িৎ গতিতে সানা নিজের হাত সরিয়ে নিয়ে আর্যের দিকে কড়া চাহনি নিক্ষেপ করে। রমণীর দৃষ্টি তোয়াক্কা না করে আর্য টান দিয়ে তাকে জড়িয়ে ধরে। তার সেই হাতে অজস্র চুমু খেলো। ঠোঁট নাড়িয়ে বিড়বিড়ালো, I'm so sorry. I'm sorry ওয়াইফি। সরি জান। সানা আর্যের এই রূপ দেখে অবাক, চোখে মুখে বিস্ময়। রণবীর, হোয়াটস রং উইথ ইউ? কিন্তু সামনের মানবের তার কথায় কোনো খেয়াল নেই। সে একাধারে বলেই চলেছে, খুব বেশি ব্যথা করছে, তাই না? রমণী আর সহ্য করতে পারল না। 2 হাতে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সামনের বলিষ্ঠ মানবকে। কিছু না বলে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হতেই আর যে এক টানে হাত ধরে তাকে নিজের উরুর উপর বসে পড়ল রিক্লাইনার চেয়ারে। সানা দন্তপাটি পিষে নিজেকে ছাড়ানোর বহু কসরত করলো, কিন্তু এতে লাভ কিছুই হলো না। আর যে ধীরে ধীরে নিজের খসখসে হাতখানা রমণীর অধরে রেখে স্লাইড করতে করতে বলে, তুমি এতটা অবাধ্য কেন? তোমার অবাধ্য গোলে আমাকে আরো বেশি বাধ্য করে এমন করতে। কেন তুমি কিছু বলনি ওই সময়? কারণ আমি কোনো সিন ক্রিয়েট চাইছি না। ওকে, নাও লেট মি কাম ডাউন। রমণী মুখ খুলে
কিছু বলার আগেই আরজে নিজের তর্জনী তার অধরে চেপে ধরে সতর্ক করে দিল। শাট আপ। এই মুহূর্তে তুমি কিছুই বলবে না, শুধু আমাকে আদর করতে দেবে, নয় আমি তোমাকে এখান থেকে বেরোতে দেব না। রমণী কটমট দৃষ্টি নিক্ষেপ করে চুপচাপ বসে থাকলো। আরজের ভ্যান পাসওয়ার্ড প্রোটেক্টেড, সে চাইলেও এখান থেকে বেরোতে পারবে না। আরজে নিজের মুখ ডুবিয়ে দিল রমণীর গ্রীবায়, ছোট ছোট চুমুতে ভরিয়ে তুললো রমণীর কণ্ঠদেশ। এসপি কখন থেকে দূরে দাঁড়িয়ে লক্ষ্য করছে আয়ান এক দৃষ্টিতে সামনে তাকিয়ে। তার দৃষ্টি অনুসরণ করতে নজরে আসে রিয়ানা। মুহূর্তে তার মাথায় দুষ্ট বুদ্ধি খেলে গেল, এগিয়ে গেল সেদিকে, নিচু স্বরে বলে, ভালো লাগে? আয়ান তো তার কল্পবাসিনীতে আটকে, চারিদিক সম্পর্কে বেখবর। ওই অবস্থাতেই বলে, হ্যাঁ। খুব বেশি? হ্যাঁ। তোর মনে সানডে মানডে ওখানে ওপেন হয়ে গিয়েছে, হ্যাঁ। কিন্তু ম্যাডামের সানডে মানডে এখনো ওপেন হয়নি, তাই না? হ্যাঁ। এবার এসপি ভীষণ বিরক্ত, আয়ানকে ঝাঁকিয়ে বলে, এই সানডে মানডের বাচ্চা, কখন থেকে কি হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছিস? ছাগলের কি 3 নম্বর বাচ্চার মতো? মুহূর্তে আয়ান মতিভ্রম থেকে ছিটকে বাইরে আসে। পাশে এসপিকে দেখে ভূত দেখার মতো চমকে গেল। এই ইঁচড়ে পাকা ছেলে, এই ইঁচড়ে পাকা ছেলে, তুমি এইখানে? এসপি মনে মনে বাঁকা হেসে বলে, শোন সানডে মানডে, এখন যদি আমি জাউরাকে বলি তুই ওর বোনের ওপর ড্যাশ ড্যাশ নজর দিয়েছিস, তাহলে তোর কি হবে? বাক্যখানা শ্রবণ হতেই আয়ানের চোখ বড় বড় হয়ে যায়, চোখে মুখে ভয়, আধো আধো বুলিতে আওড়ায়। ইয়ে মানে আমি আমি তো ম্যাডামের দিকে নজর রাখছিলাম, যাতে কেউ নজর না দেয়। আচ্ছা, তো শিয়াল বসে মুরগির পাহারা দিচ্ছে। আয়ান দাঁতে দাঁত চেপে কথাখানা হজম করে নিল। এসপি হঠাৎ জোরে হেসে তার কাঁধে হাত রাখলো। শোন সানডে মানডে, তুই চাইলে আমি তোকে মেয়ে পটানোর টিপস দিতে পারি। তুই তো জানিস এই বিষয়ে আমি ডিগ্রি অর্জন করে ফেলেছি। আয়ান মনে মনে ভাবলো এই হাঁটুর বয়সের ছেলের থেকে হেল্প নিবে কিনা, কিন্তু তার মেইল ইগো না করলো। তারপরও গলা খাকারি দিয়ে বলে, আমি হেল্প নিচ্ছি না, আমি পরামর্শ নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, শোন, ফার্স্ট বাংলা সিনেমা দিয়ে শুরু করি। আয়ান অতি মনোযোগের সহিত শুনছে যেন কোনো গুরুত্বপূর্ণ কিছু। এসপি বলতে শুরু করলো, শোন, ওখানে গিয়ে তুই কলার খোসা রেখে দিবি, আর তোর ম্যাডাম ওর ওপরে কাত হয়ে পড়বে, আর তুই চিত হয়ে ধরে ফেলবি। ব্যাস, উনি ইমপ্রেসড, আর তোর সানডে মানডে ওপেন। আয়ান বিরক্তির সূচক দৃষ্টিতে তাকালো। ওনার চোখ কান খোলা, এইসব কোনো কিছুই দেখলে তুলে ফেলে দিবে। আচ্ছা, তো সেকেন্ড আইডিয়া, যেভাবে আমি হাজারো মেয়ে পটিয়েছি, জাস্ট 3টা লাইন যেগুলো শুনলে মেয়েরা লাফিয়ে আকাশে ওপরে, জাস্ট 3টে লাইন যেগুলো শুনলে মেয়েরা আকাশে লাফিয়ে ওড়ে, জাস্ট 3টে লাইন যেগুলো শুনলেই মেয়েরা আকাশে লাফিয়ে ওড়ে। তুই ওনাকে ফুলের বুকে দিয়ে বলবি, আমি মানে আই, তুমি মানে ইউ, আর দুজনে মিলে আই লাভ ইউ। কিন্তু ম্যাডামের ফুল পছন্দ না। আচ্ছা, তো ফুল কেটে চকলেট লাগা। ম্যাডামের চকলেটও পছন্দ না। হ্যাঁ, তো চকলেট কেটে ডেট লাগা। ম্যাডামের রেস্টুরেন্টের খাবারও পছন্দ না। তো ডেট কাটা, সেখানে ট্রাভেলিং লাগা। ম্যাডামের ঘোরাঘুরিও পছন্দ না। আচ্ছা, ট্রাভেলিং কেটে সেখানে মিষ্টি মিষ্টি কথা সেট কর। আয়ান গালে হাত রেখে ঠেস দিয়ে বসে শুধালো। ম্যাডামের কথা বলাও পছন্দ না। এসপি এবার চরম লেভেলের বিরক্ত, চোখ উল্টে গর্জে ওঠে। আব্বে ইয়ার, পছন্দ কি তাহলে সেটা বল। চুপ থাক। তুই ওখানে গিয়ে সামনে কোনো কথা বলিস না। না। বাবা, তোর অবস্থা দেখে আজ আমার কলিজা ফেটে হাসি আসছে, মানে কষ্ট বেরোচ্ছে। আয় বুকে আয়। তুই তুই যে ভবিষ্যতে বাংলাদেশের সালমান খান তা আমি বুঝে ফেলেছি। তোর কষ্টে ব্লু ফেরি লাইলা তার প্রিন্স মামুনকে ছেড়েছে আমি জানি। এসপির তাচ্ছিল্য ভরা বাক্য শ্রবণ হতেই আয়ান তার দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে চলে গেল। এদিকে এসপি মনে মনে হেসে কুটি কুটি নিজেকে নিজেই বাহুবা দিয়ে বলে, যাক, আমার থেকেও মাইনাস পয়েন্ট আছে কেউ। আমি মামার ভয়ে বলতে পারি না, আর এ জাউরার ভয়ে বলতে পারে না। বাট আমি মেয়ে পটিয়ে নিয়েছি, কিন্তু এ পটায়নি। কিয়ৎকাল পরে আর্যের ভ্যানের দরজায় টোকা পড়ে। আর্যে সানার অধর থেকে মুখ উঠিয়ে বিরক্তিসূচক দৃষ্টিতে তাকালো দরজার দিকে।
পাত্তা না দিয়ে আবারও সানার দিকে ফিরতেই রিয়ানার আওয়াজ আসে। ভাই। রিয়ানার কণ্ঠস্বর শুনতেই সানা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, উঠে চলে গেল আয়নার সামনে। আরজা একটা দীর্ঘশ্বাস ছেড়ে গিয়ে দরজা খোলে। রিয়ানা ভেতরে এসে এক পলক সানার দিকে দৃষ্টি নিক্ষেপ করে পর মুহূর্তে আরজের দিকে তাকালো। ভাই, শুটিং আবার স্টার্ট হয়েছে, আপনাকে যেতে হবে এখনই। এই পার্ট না আগের পার্ট? আমার আজ শ্যুট করার মুড নেই। কিন্তু ভাই, বাংলাদেশের শুটিংগুলো 3-4 দিনে শেষ করতে হবে। আরজে নিজের জায়গায় গো ধরে বসে। সে আজ শুটিং করবে না মানে করবে না, আর সে একবার বলেছে মানে আর কেউ তার ডিসিশন চেঞ্জ করতে পারবে না। রিয়ানা সানার দিকে তাকালো। যদিও সানা ভাই বোনের মধ্যে কথা বলতে চায়নি, তারপরও রিয়ানার দিকে তাকিয়ে বলে ওঠে, রিয়ানা তুমি যাও, উনি 5 মিনিটের মধ্যে আসছেন। আরজে তড়িৎ গতিতে তার দিকে তাকালো। ওয়াইফি, বলছি আমি যাব না। সানা তার কথায় পাত্তা দিল না। রিয়ানার দিকে আবার তাকাতেই রিয়ানা আচ্ছা বলে চলে যায়। আপনি যাবেন, আপনার ঘাড় যাবে। আমি না গেলে তুমি কি করতে পারবে? এদিকে এসো, আমার আদর এখনো শেষ হয়নি। কিছু না, জাস্ট আমি রাতে ঘুমোতে দরজার নাট খিলি ভালো করে লাগিয়ে ঘুমাবো। এই বলে সে আবারও আয়নার সামনে নিজের চুল ঠিক করতে লাগলো। পিছনে আরজা হতবাক নয়নে তাকে অবলোকন করলো। এটা কি তারই বউ যে তাকে ব্ল্যাকমেইল করছে? একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে রাজি হয়ে গেল। যাওয়ার আগে ভালোভাবে রমণীকে সতর্ক করে গেল যাতে সে সারহাদ ও এসপির আশেপাশেও না থাকে, আর জ্যাক তার সাথে থাকবে। সানা কথা না বাড়িয়ে সেও চলে গেল ড্রেসিং রুমে। আজ শুটিং এর প্রথম দিন হিসাবে সবাই একসাথে লাঞ্চ করতে এসেছে পুরান ঢাকার বিখ্যাত রেস্টুরেন্ট সুলতানস ডাইনে। গোল রাউন্ড টেবিলে চারিদিকে সবাই বসে। সানা রত্নার সাথে বসেছে। ঈশানী এসে তার পাশের সিটে বসে পড়ে। সারহাদ, আরজে, রিয়ানা এখনো আসেনি। সানার পাশে বসা ঈশানী নিজের ফোনখানা নিয়ে ভীষণ বিরক্ত, কেননা একটু পর পর কোনো মহিলা তাকে কল দিয়ে বিরক্ত করছে। তার বসার মধ্যেও 3-4 বার কল এসেছে। এই পর্যন্ত সে 4-5টা নাম্বার ব্লক মেরেছে। তারপরও নতুন নতুন নাম্বার থেকে কল আসছে। সে প্রতিবারই কল কেটে দিচ্ছে। এটা দেখে পাশে বসে সানা ঠোঁট টিপে মিটিমিটি হাসছে, কেননা সে কাল ওই মহিলাকে আর্জের নাম্বার না দিয়ে ঈশানীর পার্সোনাল নাম্বার দিয়েছিল। ঈশানী পাশ ফিরে তার হাসি দেখে তার গা জ্বলে উঠলো। এমনিতেই সে সানার হিসাব নিবে পরে। একটু পর আরজে ও রিয়ানা আসে। আরজে প্রথমেই সানাকে দেখলো যে এই মুহূর্তে মেনু কার্ডকে খুবই মনোযোগ সহকারে দেখছে, যেন কোনো গুরুত্বপূর্ণ কিছু। সে গিয়ে সানার সামনের দিকে চেয়ারে বসে পড়লো। সারহাদ একটু পরে আসে এজাজের সাথে। সে এসে প্রথমে সানার পাশে বসা রত্নাকে ইশারা করতেই রত্না সরে গেল। সারহাদ আরজের দিকে বাঁকা হেসে সানার পাশের সিটে বসে পড়লো, পায়ের ওপর পা তুলে। রমণীর সেদিকে কোনো খেয়াল নেই, সে এক মনে মেনু কার্ড দেখেই চলেছে। এদিকে আরজে সারহাদকে সানার সাথে বসতে দেখে সে দাঁড়িয়ে পড়ে, হাত মুষ্টিবদ্ধ করে। জ্যাক আর আয়ান তাকে দুদিক থেকে টেনে ধরে। এসপি মাত্র রেস্টুরেন্টে কদম রেখেছে, কিন্তু সামনের মানবকে দেখেই তার চোখ ছানা বড়া। মুখ থেকে ফিসফিস করে বেরোলো, তরিকুল আহমেদ। সামনের ভদ্রলোক হোটেলের ম্যানেজার। তাকে দেখে এগিয়ে আসেন, হাসি মুখে তার দিকে মুসাফার জন্য হাত বাড়ালেন। হে ইয়াং ম্যান, 2 বছর পর, হোয়াটসঅ্যাপ? জি আঙ্কেল, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার ওয়াইফ আসে নাই তোমার সাথে? ওয়াইফ কথাটা শুনতেই এসপির মুখটা একটুখানি হয়ে গেল। আধো আধো স্বরে বুঝিয়াও গেল, ওয়াইফ? হ্যাঁ, মানে না। আচ্ছা ছাড়েন, আপনার মেয়ের বিয়ে হয়েছে? হ্যাঁ, ও কিন্তু তোমাকে মন থেকে ভালোবেসেছিল। এসপি মনে মনে বলে, ভালোবাসে না ছাই, শালি 1 নম্বরের ধান্দাবাজ ছিল, কিন্তু মুখে ফোটে অন্য কথা। ও আচ্ছা, কিন্তু আপনি তো জানেন আমার ওয়াইফ কি রকম। আমি জানি বাবা। আচ্ছা, এসব পুরনো কথা থাক, আমি ওদিক থেকে আসছি। আসলে রেস্টুরেন্টে শুটিংয়ের একটা টিম এসেছে, তাই আমাকে ওদিকে যেতে হবে। আমি আবার আরজের ফ্যান, তার সাথে দেখাও করব। ইয়া শিওর, প্লিজ। এসপি মনে মনে বলে, যাক বেঁচেছি, কিন্তু আবার কিছু একটা মনে পড়তে বলে, শুটিং টিম মানে সানা ওখানে, সাথে ওই যাওয়া। চোখ বড় বড় হয়ে গেল তার। আবে ইয়ার বেঁচেছি না ফেসেছি? দৌড়ে চলে গেল তারিকুল আহমেদকে আটকাতে। গিয়ে দাঁড়ালো ওনার সামনে। ভদ্রলোক চোখ তুলে তাকালেন। এসপি তড়িঘড়ি করে বলে ওঠে, আঙ্কেল না, আঙ্কেল, আপনার মেয়ের বাচ্চা হয়েছে? ভদ্রলোক তার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকান। না, কেন?
আরে কি বলছেন, 2 বছরে এখনো বাচ্চা হয়নি? আমি তো 2 বছরের দুটো নিয়ে নিয়েছি। কি এতটুকু বয়সে দুটো কিভাবে নিলে বাবা? আমি তো 50 বছরে একটা নিলাম। আরে আপনি বয়সে কেন যাচ্ছেন? আপনি বাচ্চার দিকে যান। আপনি এখানে বসুন, আমি আপনাকে বলি তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার সুবিধা কি। আচ্ছা বাবা, আমি পরে শুনবো। আমি একটু ওদিক থেকে আসি। না না, আপনাকে আগে শুনতে হবে, এটা বেশি গুরুত্বপূর্ণ। তাড়াতাড়ি বাচ্চা নিলে বাচ্চারা তাড়াতাড়ি বড় হয়। তাড়াতাড়ি বাচ্চা বড় হলে তারা তাড়াতাড়ি পড়াশোনা করতে পারবে। তাড়াতাড়ি বাচ্চা বড় হলে তারা তাড়াতাড়ি পড়াশোনা করতে পারবে, তাড়াতাড়ি চাকরি করতে পারবে, তারপরে তাদেরও তাড়াতাড়ি বিয়ে হবে, তাদের বাচ্চাও তাড়াতাড়ি। এসপি এক নাগাড়ে বলেই চলেছে। ভদ্রলোক বিরক্ত হয়ে তাকে আটকে দিলেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বাবা, আমি ওকে বোঝাবো। তুমি ছাড়ো, আমি একটু ওদিক থেকে আসি। আরে না না, আপনি বুঝতে পারছেন না। এত লং একটা জিনিস আপনি এত অল্প বয়সে কিভাবে বুঝবেন? বসুন। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি একটু পরে শুনছি। তোমার সাথে আমি আবার এসে দেখা করব। আরে না, একটু পরে না, এখনই বিষয়টা ক্লিয়ার করতে হবে। আপনি শুনুন। এসপি ওনাকে যেতেই দিচ্ছে না ওদিকে। তাদের কথোপকথনের মাঝে এজাজ আসে, যাকে সারহাদ পাঠিয়েছে ম্যানেজার আসছে না কেন দেখতে। এজাজ এসে তারিকুল আহমেদকে সাথে নিয়ে যায়। এজাজ এসপির দিকে তাকিয়ে তাকেও বলে যেতে। এসপি মনে মনে ইন্না লিল্লাহ করতে করতে গেল। রুমের সামনে গিয়ে তারিকুল আহমেদের প্রথমে নজর পড়ে সানার উপর। সে পাশে থাকা এসপির দিকে তাকিয়ে বলে, তুমি যে বললে তোমার ওয়াইফ আসেননি, ওই তো তোমার ওয়াইফ। এই বলে তিনি সানার দিকে এগিয়ে গেলেন। এদিকে এসপি কাঁদো কাঁদো চোখে সানার দিকে তাকায় আর মনে মনে ভাবছে, হে উপরওয়ালা, এই জাউরা তো বন্ধু বলেছে দেখে বন্দুক নিয়ে আমার পেছনে ঘুরছে। এখন যদি জানতে পারে এর বউকে আমি নিজের বউ বলেছি, তাহলে তো আমার পেছনে নিউক্লিয়ার বোমা দিয়ে উড়াবে। উপরওয়ালা, এইবারের মতো বাঁচিয়ে দাও। এরপর থেকে নিজের বউকেও আর বউ বলে পরিচয় দেব না। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।